আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। তো আজকের ক্লাসটিও কিন্তু গত ক্লাসের মতো আপনার থিওরিটিক্যাল ক্লাস হবে। তো আপনাদের কাছ থেকে বুঝতে পারলাম আপনারা আগামী ক্লাস কিন্তু আহ, আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সাম নিয়ে আমরা একটু কথা আবার বলি। আগামী ক্লাসে কি ক্লাস হবে? কি আগামী ক্লাস কিন্তু পরীক্ষা হবে না। এর মানে আগামী ক্লাস কিন্তু আমাদের শনিবার। তো শনিবার কিন্তু আমাদের কি হবে না, আমাদের কিন্তু ক্লাস হবে না। ক্লাসের পরিবর্তে কি হবে? আমাদের কিন্তু পরীক্ষা হবে। 28 তারিখ কি আমাদের কিন্তু পরীক্ষা। তো পরীক্ষা কি হবে এগুলো আমি আবার একবার করে বলে দিই 1 মিনিটে। 1 থেকে 13তম পর্যন্ত যে কয়টি ক্লাস হয়েছে তার উপরে পরীক্ষা হবে। আমি যা যা ক্লাসে করিয়েছি সেগুলো থাকবে। হোমওয়ার্ক গুলো আপনারা যদি করেন ইজিলি আপনারা পুরোটা করতে পারবো। ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন হবে। যাদের কমন সেন্স আছে তারা ইজিলি করতে পারবে। ঠিক আছে, এক্সাম হবে। একটা কথা বলে রাখি, অনেকজনের প্রবলেম হয়, এক্সাম কিন্তু ইংরেজি হবে। ঠিক আছে, এক্সাম কিসে হবে? ইংলিশে হবে। ঠিক আছে, এটা অনেক জনের প্রবলেম। যদি আপনার মনে হয় যে ইংরেজিতে অনেক বেশি সমস্যা হয়, জাস্ট ট্রান্সলেট করে বাংলা করে নেবেন। ঠিক আছে, 3 ডটস দিয়ে পেজটি ট্রান্সলেট করা যায়, ট্রান্সলেট করে বাংলা করে নেবেন, ইজি হয়ে যাবে। ওকে, আমরা তাহলে এটিও বুঝে নিলাম। যদি আপনার মনে হয় ইংরেজি খুবই কঠিন, তাহলে আপনি বাংলা করে নেবেন। এমসিকিউ হবে, কিছু এমসিকিউ কোশ্চেন প্লাস স্মল বাংলা কোশ্চেন। টোটালি কিন্তু আমরা টোটাল মার্কিং হবে 50 হবে। টোটাল টোটাল হবে 40, সরি টোটাল হবে 50। এই দুটো নিয়ে হবে 50। এবং এমসিকিউর মার্কিংটা আমরা পরীক্ষা দেওয়ার পরে পাবো, এবং স্মল রিটেন কোশ্চেনের মার্কিংটা আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, ইংরেজিতে লিখলেও আমি মার্কিং দিব আপনাকে, বাংলাতে লিখলেও আমরা মার্কিং দিব। ঠিক আছে, যদি কোনো ওরকম রিটেন কোশ্চেন থাকে। ঠিক আছে, আমি দুটোতেই মার্কিং দিয়ে থাকি, সেম মার্কিং দিয়ে থাকি। ঠিক আছে, ইংরেজি এক্সাম হবে ক্লাস টাইম অথবা শিডিউল টাইমে, এবং আমাদের পরীক্ষা যেহেতু ক্লাস যেহেতু 9টার দিকে হয়, এক্সামও আমাদের 9টার দিকেই হবে। এক্সাম হবে আমাদের গুগল ফর্মে। ভিউ রেজাল্টসে ক্লিক করলে আমরা রেজাল্ট দেখতে পারবো, এবং আমরা এমসিকিউ এ ক্লিক করলে আমরা শুধুমাত্র এমসিকিউ রেজাল্ট দেখতে পারবো। এবং যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য আমি একটি টিপস দিয়েছি, আমাদের সবার মনে আছে? আমাকে একটু সবাই রিমাইন্ড করবেন। আমাদের সবার মনে আছে যে আমরা গুগল ক্রোমে আমরা পরীক্ষাটি দেওয়ার ট্রাই করব, লিঙ্কটি কপি করে। আমাদের মনে আছে যে লিঙ্কটি কপি করে আমরা গুগল ক্রোমে ডেস্কটপ মোড অন করেন বা অফ করেন, আই ডু নট কেয়ার, আপনারা গুগল ক্রোমে জিনিসটি করবেন। ঠিক আছে, গুগল ক্রোমে করলে কি হবে, আপনাদের আনসার গুলো গুগল ক্রোমে সেভ হয়ে থাকবে। মনে আছে গত ক্লাসে আমি অনেকবার করে বিষয়টি ক্লিয়ার করেছিলাম, না হলে গত ক্লাসটি আবার একটু দেখে নেবেন। ওকে, অনেক করে আমি বলেছিলাম। তো আমরা পোস্ট করার 2 ঘন্টা পরে উত্তরপত্র জমা দেওয়া যাবে না, মানে 11টার পরে আমাদের কিন্তু উত্তরপত্র জমা দেওয়া যাবে না। এবং কেউ যদি, যেহেতু প্রতিটি এক্সামের নিচে, আমি বারবার বলছি, মনে করেন এখানে কোশ্চেন আছে, কোশ্চেনের নিচে আ- আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, ভিউ রেজাল্টস ক্লিক করলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। আমরা ক্লিয়ার? এর সাথে আপনারা কিন্তু প্রতিটি কোশ্চেনের আনসারও পেয়ে যাবেন। আমি কি বুঝতে পেরেছি? আনসার, এবং আনসারের সাথে আনসারটি কেন হলো, আমি কি বুঝতে পেরেছি? আমি কিন্তু আপনাদের ছোটখাটো ক্লাস ওখানেও আমি নিয়ে নিয়েছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে ওখানে থেকেই আপনার আনসার হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি? আপনাদের কোশ্চেনের মধ্যেই কোশ্চেনের আনসার আমি দিয়ে দিয়েছি। ওকে, তো আমরা ভিউ রেজাল্টসে ক্লিক করলে শুধুমাত্র আমরা এমসিকিউ রেজাল্ট পাবো না,
আমরা রেজাল্টটি কেন হয়েছে সেটিও আমরা দেখতে পারবো। ক্লিয়ার? তো আমার কাছে কিন্তু কেউ কোশ্চেন চাইবেন না, স্যার আমাকে একটা আনসার শিট দেন। ওকে? আনসার শিট কিন্তু আমি প্রোভাইড করব না। ওকে? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা যদি দুইবারে একবারে বেশি আমরা যদি এক্সাম দেই তাহলে কিন্তু এক্সামটি বাতিল হবে। ভুল রোল নাম্বার দিলে এক্সামটি বাতিল হবে। এটুকু আমাদের গত ক্লাসে আমরা ক্লিয়ার হয়েছি। এবং এটাও ক্লিয়ার হয়েছি যে স্মল রিটেন কোশ্চেন যদি আমার রোল নাম্বারটিও কিন্তু স্মল রিটেন কোশ্চেন হিসেবে আসবে, তাহলে আমরা যদি সঠিক রোল নাম্বার দেই এটা কি রাইট হবে নাকি ক্রস হবে? সঠিক রোল নাম্বার দিলেও আমাকে একটু মেসেজে লেখেন, সঠিক রোল নাম্বার দিলেও কি আমার রাইট হবে নাকি ক্রস হবে? দেখি আমাদের গত ক্লাসে আমাদের সবাই মনে আছে নাকি মনে নেই। রাইট আসবে নাকি ক্রস আসবে? এটি কিন্তু ক্রস আসবে। ভেরি গুড, অপরাজিতা আপুর মনে আছে, এটি কিন্তু ক্রস আসবে। ঠিক আছে? তো এটি নিয়ে কিন্তু আমাকে স্ক্রিনশট দেওয়া শুরু করবেন না যে স্যার আমরা ঠিক মতো রোল দিয়েছি, আমার রোল ঠিক মতো দিয়েছি তাও কেন আমার আসেনি। ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের সব ফ্রাস্ট্রেশন আমার কাছে যে মেসেঞ্জারে গিয়ে আমাকে বলেন সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। ঠিক আছে? এগুলো আমি সব ক্লাসেই বলি, তারপরও আপনারা আমাকে জানান। তো এগুলো জানিয়ে লাভ নেই, এগুলো কিন্তু আমি সব ক্লাসে দেখি। তো আমি অলওয়েজ একটা কথা বলি, ভিডিওগুলো বারবার দেখবেন। আপনাদের সব প্রবলেমের সলিউশন কোথায় আছে? আমার কাছেই আছে, ভিডিওর মধ্যে। ওকে? এক্সামের দিন ক্লাস হবে না এবং ফাইনাল রেজাল্ট নর্মালি পাবলিশ হয় না, এবং ক্লাসে আমরা ডিসকাশন করব যারা ভুল করেছে। ঠিক আছে? যারা ঠিক মতো দিয়েছে তারা তো অবশ্যই ইজিলি বুঝতে পেরেছে, যারা ভুল করেছে তাদের ভুলটা ধরিয়ে দেওয়াই কিন্তু আমাদের এক্সামের কাজ। ঠিক আছে? আমরা এক্সাম কেন দিই? যাতে আমরা একই ভুল বারবার না করি। ওকে? তো আমরা এক্সামটি দেওয়ার ট্রাই করব, এজন্যই করব যাতে আমরা ভুলটা না করি। ওকে? আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। তো আমাদের ফুল মার্কস হলো 50, মিনিটস হলো 40 মিনিট, এবং পাস মার্ক হলো 35। ওকে? যারা 30 মার্কস 5 মার্কস পাবে তারা সবাই পাস। এবং স্টুডেন্ট রোল যদি আপনি ভুলে যান, আর একদিন বাকি আছে, আপনাদের এরকম 6 ডিজিটের মতো কোড আছে আপনাদের মোবাইলে মেসেজের মধ্যে, এটি হলো আপনার রোল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারে ক্লিক করে আপনারা জোগাড় করে নেবেন। ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস যে হবে মানে শনিবারে আমাদের কিন্তু পরীক্ষা। ঠিক আছে পারভেজ ভাইয়া? এই নিয়ে আমি 3-4 বার বলেছি, শনিবার কিন্তু আমাদের পরীক্ষা। তো আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি, শনিবার পরীক্ষা, আমি এটা নিয়ে অনেকবার বলেছি। তো এটা নিয়ে আর বারবার বলার কিছু নেই। তো আজকের ক্লাস টপিক আমাদের কিওয়ার্ড রিসার্চ, সেটি নিয়ে আমরা একটু দেখি কিওয়ার্ড রিসার্চটি কি। আমরা গতকাল এসইও যে জিনিসগুলো দেখলাম, এসইও দেখলাম, আজকে আমরা কিওয়ার্ড রিসার্চটি নিয়ে আমরা একটু দেখব। কিওয়ার্ডটি কি? আমরা যখন এটি কন্টেন্ট লিখি তখন আমাদের কি দরকার পড়ে? আমাকে একটু মেসেজ জানান। আমরা কিওয়ার্ড ছাড়া কোনো কন্টেন্ট লিখতে পারি? আশা করি কিওয়ার্ড ছাড়া কিন্তু কোনো কন্টেন্ট লিখতে পারি না। তো কিওয়ার্ড এর প্রয়োজনীয়তা আমরা কি কিছুটা বুঝতে পারি? এবং গুগল যখন সার্চ দেই, গুগলে সার্চ দেওয়ার সময় গুগল কি চেক করে? গুগল কিন্তু কিওয়ার্ড চেক করে। ঠিক আছে? তো আপনি যখন গুগলের এসইও অপটিমাইজ করবেন তখন কিওয়ার্ডের কি দরকার আছে নাকি দরকার নেই? আপনারা একটু নিজেরা চিন্তা করেন। আপনি মনে করেন এটি খাবারের, এটি কন্টেন্ট লিখবেন, সেটি আপনি কিওয়ার্ড ছাড়া কি আসলে বোঝাতে পারবেন যে আপনি খাবারের এটি কন্টেন্ট লিখছেন?
আশা করি কন্টেন্ট লিখতে যেহেতু কিওয়ার্ড লাগে, তো আপনি ফুড কথাটি লিখতেও কিওয়ার্ড যদি না লেখেন, আপনি গুগলকে কি কাউকেই বোঝাতে পারবেন না লিখে যে এটি খাবারের কন্টেন্ট। আমরা তাহলে ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। এবং এখন যে ফিউচারের এইও যেটা আসছে, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, এটির জন্য কিন্তু আমাদের এইও আর কি দরকার পড়ে। ঠিক আছে? তো আনসার ইঞ্জিন অপটিমাইজেশনে যেটা হয় আর কি, নর্মাল কথায় আমাদের যদিও কোর্সে নেই, আমি জাস্ট শর্ট নাম বলি। আনসার ইঞ্জিন অপটিমাইজেশন হলো যে আপনি একটা কোশ্চেন করবেন, সেটির আনসার আর কি দেওয়া হয়। আমরা যখন গুগলে সার্চ দেই না, গুগলে যখন সার্চ দেন যে হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, কালার অফ স্কাই, একটা আনসার আসে নিচে। আমরা কি দেখেছি কখনো? একটু সার্চ দিয়ে দেখবেন, আনসার কিন্তু আসবে। ঠিক আছে? এই আনসারটা কেন আসে? আগে কি আসতো? আগে কিন্তু সার্চ রেজাল্ট আসতো, আমরা দেখতাম আগে কি আসতো, সার্চ রেজাল্ট আসতো। কিন্তু এখন কেন এটা আসে? এটা কি আমরা জানি? আশা করি আমরা বেশিরভাগই কিন্তু জানি না। এটা কি জানেন? এটা হলো এআই। এই এআই এর নাম হলো জেমিনি। তো ও কি করে, এই এআই যে আছে, সে অন্যান্য পোস্ট দেখে একটি জিনিস বুঝে গেছে যে স্কাইয়ের কালার কি হবে, স্কাইয়ের কালার ব্লু হবে। তো এতে কি হয়, এতে আমরা সুন্দর মতো এত কষ্ট করে যে একটি পোস্ট লিখছি, এই পোস্ট আগে আসলো নাকি এআই আগে আসলো বলেন তো? এআই আগে আসলো নাকি পোস্ট আগে আসলো? গুগলের নিচে প্রথমে কি আসছে? পোস্ট আগে আসছে নাকি এআই আগে আসছে? আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু গুগলের নিচে আগে দেখবেন যে প্রথমেই আপনার এআই আনসার আসছে, তারপরে আর পরবর্তীতে অন্যগুলো যদি জায়গা থাকে পরে আসবে। ঠিক আছে? তো কেন আসছে? এটি হলো আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? যে আপনি একটা কোশ্চেন করবেন, সেটির আনসার সে দিয়ে দিবে। তো আমরা বুঝতে পেরেছি। তো আমি ক্লাসের আগে কিন্তু কি বলেছি, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের ক্লাসে নেই। তো আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এসইও কি দরকার নাকি দরকার নেই? আপনাদের কি মনে হয়? এইটুকু শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে? যদি আপনি এইও না জানেন, এসইও না জানেন, এইও জানতে পারবেন? এইও তো মেলা দূরে। ঠিক আছে? যদি আপনি সুন্দর একটা পোস্ট না করতে পারেন, বা এটি কন্টেন্ট কিওয়ার্ড যদি না পারেন করতে, আমরা কোথায় জানবো কিভাবে আমরা এআই কে বুঝাবো যে আমাদের কন্টেন্টটি আসলে ফুড কন্টেন্ট? আমরা ক্লিয়ার হয়েছি? এটাই হলো এইও, এটাই হলো এসইও। ক্লিয়ার? তো আমি গত ক্লাসেও বলেছি যে এসইওর জন্য কি কি দরকার: বেটার কন্টেন্ট, বেটার ব্যাকলিংক। মনে আছে? বেটার কন্টেন্ট মানে বেটার কিওয়ার্ড, আর বেটার ব্যাকলিংক। ঠিক আছে? এই দুটোর উপর কিন্তু আমাদের এসইও সম্পূর্ণ আর কি নিয়োজিত। ঠিক আছে? যত ব্যাকলিংক হবে, যত কিওয়ার্ড হবে, সেগুলোর উপর নিয়োজিত। আজকে আমরা জিনিসটি যদি দেখি আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। ওকে? আজকে আমরা দেখি এই কিওয়ার্ড, কিওয়ার্ড কি শুধুমাত্র একটা ওয়ার্ড নাকি দুটা ওয়ার্ড নাকি কতগুলো ওয়ার্ড? কিওয়ার্ডের সংজ্ঞাগুলো আমরা দেখব, যাতে আমরা ইজিলি ক্যাচ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা দেখি ডিফারেন্ট কিওয়ার্ড। কিওয়ার্ড কত প্রকার? তো কিওয়ার্ড হলো ক্যাটেগরি ওয়াইজ আমরা চার ভাগে ভাগ করতে, দুই ভাগে ভাগ করতে পারি, সরি তিন ভাগে ভাগ করতে পারি। ক্যাটেগরি ওয়াইজ কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, মানে কাস্টমারকে আমি বোঝানোর জন্য যেটাকে আর কি ইউজ করি সেটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। পরেরটি হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, মানে প্রোডাক্টকে বোঝানোর জন্য যে কিওয়ার্ড ব্যবহার করি সেটা হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। আরেকটি হলো জিও টার্গেটিং কিওয়ার্ড, মানে আমার লোকেশন টার্গেট করার জন্য যে কিওয়ার্ড ব্যবহার করি সেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড।
এখন এই তিনটেই কি আমার শেষ? না। এখন কিওয়ার্ডের যে লেজ আছে, মানে কিওয়ার্ড কত বড় হবে সেই অনুযায়ীও কিন্তু আমাদের 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে কি কি ভাগে আমরা একটু দেখি। কিওয়ার্ডের লেন্থ মানে সাইজ হিসাবে আমরা ভাগ করতে পারি। শর্ট টেল কিওয়ার্ড মানে ছোট, লং টেল কিওয়ার্ড মানে একটু বড়, সাব গ্রুপ কিওয়ার্ড যখন আমি এটি গ্রুপ হিসাবে ভাগ করে দেই, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড যেগুলো কিছুক্ষণের জন্য রিলিভেন্ট থাকে, পরে মানুষ ভুলে যায়, এবং লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড যেটা আজীবন মানুষের মাথায় থাকে। তো এইটুকু যে আমি বললাম, আমাদের কিছুটা কি একটা ধারণা হয়েছে যে কিওয়ার্ড আসলে কত টাইপের। আসলে আশা করি আমাদের ধারণা হয়ে গেছে যে কিওয়ার্ড আসলে কত টাইপের হতে পারে। ওকে, একটু পরে আমরা ডিটেলস ভাবে জানতে পারবো। তাহলে আমরা শুরু করি। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। তো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডটা কি? যেটি দিয়ে আপনি কাস্টমারকে ডিফাইন করবেন সেকে বলছি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে এমন কিছু কিওয়ার্ড যা আপনি কাস্টমারকে আকর্ষণ করতে চান বা আপনি ফোকাস করতে চান, কাকে? কাস্টমারকে, তাকে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলে। এখানে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে খোঁজার সময় সেগুলোকে এখানে ব্যবহৃত করা হয়। ঠিক আছে, কিওয়ার্ডকে কি করছেন? কাস্টমারকে ইউজ করছেন বা ডিফাইন করছেন। একটু উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন আপনি একটি জুতা সেল করতে চাচ্ছেন, রানিং শু সেল করতে চাচ্ছেন, কিন্তু এটা মাত্র দৌড়াদৌড়ি করছে এমন মানুষের জন্য। ঠিক আছে, তো আমরা এখানে দিতে পারি আপনি বিগিনারদের জন্য রানিং শু বিক্রি করতে চাচ্ছেন, তাহলে একটি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কি হতে পারে? বেস্ট রানিং শু ফর বিগিনার। ঠিক আছে, কি লিখেছি? বেস্ট রানিং শু ফর বিগিনার হতে পারে, অথবা হতে পারে যে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার। আমরা কম দামি রানিং শু ফর বিগিনার এরকম কিন্তু কিওয়ার্ড আমরা ব্যবহার করে এটি কন্টেন্ট কি করতে পারি, এটি পোস্ট করতে পারি, বা আমরা এটি সেলিং পোস্টও কিন্তু করতে পারি, করতে পারি না? তো আমরা এখানে কাকে ফোকাস করছি? আমার কাস্টমারকে ফোকাস করে আমরা আমাদের প্রোডাক্টটি সাজিয়েছি। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি যে আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার। যদি আমি এখন সার্চ দেই তাহলে আমরা কি করতে পারি? যদি আমরা গুগলে সার্চ দেই এখন, আমরা এখন যদি সার্চ দেই তাহলে কিন্তু আমরা এটি দেখতে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি কি যে দ্য 7 বেস্ট অ্যাফোর্ডেবল রানিং শু ইন 2024, এখানে এরকম একটি পোস্ট দেখতে পাচ্ছি। এবং এখানে আমি একটু আগে বললাম 2 মাস আগে, এটি হলো এটি এইও এর কারণ। প্রথমে দেখতে পাচ্ছি এই যে রেডিটে কি করে, নর্মালি কিন্তু সবাই কোশ্চেন অ্যান্ড আনসারের জিনিসগুলোই দিয়ে থাকে। তো এর জন্য আমরা রেডিট দেখতে পাচ্ছি যে গুড অ্যান্ড অ্যাফোর্ডেবল রানিং শু। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা এরকম পোস্ট দেখতে পাচ্ছি এই কারণে। তো এটা হলো আমাদের এই কিওয়ার্ডটি যে মানুষ ব্যবহার করছে এটির হলো একটি উদাহরণ। ঠিক আছে, তারপর নেক্সট ট্রাই করি প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড। তো প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ডটি কি? এই কিওয়ার্ডটি সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করে। এগুলো আপনার বিক্রি করা জিনিস সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে আর কি ডিটেলস ভাবে আলোচনা করার ট্রাই করে। তো আমরা উদাহরণ দেখি তাহলে আর ক্লিয়ার হব। এর আগেরটা আমরা কি করেছি? কাস্টমারকে বোঝানোর ট্রাই করেছি। এখন আমরা প্রোডাক্টকে ট্রাই করব, মানে প্রোডাক্টের যত সব বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা এখানে যোগ করার ট্রাই করব। তার মানে বিশেষণ যে আছে না, বিশেষণগুলো আমরা অ্যাড করার ট্রাই। আমি উদাহরণ দিই তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। আপনি যদি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল বিক্রি করতে চান তাহলে এর প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড কি হতে পারে? রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল। ঠিক আছে, রিইউজেবল এটি কি বিশেষণ না? স্টেইনলেস কি একটা বিশেষণ, পরে আমার স্টিল
এরও কিন্তু বিশেষণ, ওয়াটার বটল হলো আমাদের প্রোডাক্ট। তাহলে এখানে কি আমার কাস্টমারকে ফোকাস করছি নাকি আমাদের প্রোডাক্টকে ফোকাস করছি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, আমাদের প্রোডাক্টকে ফোকাস করে আমরা এই কিওয়ার্ডটি করেছি, এটি হলো আমাদের প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডস। আমরা যদি এখন গুগলে সার্চ দিই তাহলে এরকমই দেখতে পারবো যে অ্যামাজনে কিন্তু এরকম লিস্টিং আছে। তার মানে কি, এগুলো প্রোডাক্ট যে আছে এগুলো সবগুলোর মধ্যেই একটি কিওয়ার্ড আমরা দেখতে পারবো, রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল। তার মানে এরা কিন্তু এই কিওয়ার্ড দিয়ে তারা তাদের লিস্টিংটা করেছে। আমরা ক্লিয়ার? দেখেন স্টেনলেস স্টিল এখানে আছে। ওকে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা এর পরেরটায় যাই। এর পরটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। জিও টার্গেটিং কিওয়ার্ডটি কি? যখন আমি কিওয়ার্ড গুলো লোকেশন টার্গেট করার জন্য ব্যবহৃত হয়, মানে আপনার শহর বা অঞ্চলকে টার্গেট করার জন্য ব্যবহৃত হয়, তাকে জিও টার্গেটিং কিওয়ার্ড আর কি বলে থাকি। তো এগুলো মনে করেন আমি একটি নিউ ইয়র্কে পিজা শপ চালাই, ঠিক আছে? তাহলে আমার জিও টার্গেটিং কিওয়ার্ড কি হতে পারে? তো জিও টার্গেটিং কিওয়ার্ড হতে পারে বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক, ঠিক আছে? তো আমরা এখানে যদি বেস্ট পিজা ইন নিউ ইয়র্ক দিয়ে আমরা এখানে সার্চ দেই তাহলে দেখবো এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, দেখতে পাচ্ছি। দেখতে এখনই যদি আমরা সার্চ দিই উপরে দেখবো প্রথমেই, আমি এটা নিচে নামিয়ে দিয়েছিলাম কারণ উপরের দিকে সব এইও দিয়ে ভরা, অনেকগুলো এইও ভরা, মানে আনসার ইঞ্জিন অপটিমাইজেশনে আছে অনেক উপরে। তারপরে পোস্ট দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমার এই এইও মানে আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের কারণে রেজিট এসেছে। এরপরে আমার পোস্ট গুলো আসা শুরু হয়েছে, ঠিক আছে? নিচের গুলো হলো পোস্ট, উপরে গুলো হলো আমার গুগল ম্যাপ এবং বাকিগুলো। ওকে, তারপরে আমরা সার্চ করি। এরপরে হলো আমাদের লেন্থ হিসাবে, মানে সাইজ কতটুকু বড়। তো লেন্থ হিসাবে আমাদের কয় ভাগে ভাগ করা যায় একটু আগে দেখেছি, 5 ভাগে। তো প্রথমটি হলো আমরা বললাম শর্ট টেল কিওয়ার্ড, যেগুলো 2 বা 3 ওয়ার্ড দিয়ে বিশিষ্ট। তো এগুলো সাধারণত 2 বা 3 শব্দ বিশিষ্ট দিয়ে গঠিত হয় এবং এগুলো জেনারেল কিওয়ার্ড এবং এগুলোর সার্চ ভলিউম বেশি হয় এবং প্রতিযোগিতাও আপনার বেশি হয়ে থাকে। তো আমি কি বললাম, এগুলোর খুবই ছোট হয়, ব্রড হয়। যেহেতু ছোট এবং ব্রড হয় তাই এগুলোর প্রতিযোগিতা বেশি হয়। যেমন মনে করেন উদাহরণ আমি দিলাম যে ল্যাপটপ, ল্যাপটপ যে দিলাম, ল্যাপটপ কি কম দামি ল্যাপটপ নাকি বেশি দামি ল্যাপটপ, নাকি ছোট ল্যাপটপ নাকি বড় ল্যাপটপ নাকি কি টাইপের ল্যাপটপ? আমি কোনো কিছু লিখেছি? আশা করি আমি কোনো কিছু লিখিনি। একইভাবে রানিং শু দিয়েছি, রানিং শু যে দিয়েছি এটা কি ছেলের জন্য নাকি মেয়ের জন্য নাকি বাচ্চাদের জন্য? আমরা কিছু কি লিখেছি? আমরা কিছু কিন্তু লিখিনি। ওকে, তো আমরা বুঝতে পারছি যখন আমরা এভাবে করে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে একটি কিওয়ার্ড রেডি করি, তো আমাদের কম্পিটিশন বেশি হবে নাকি কম হবে? আমাকে একটু সবাই বলেন বা মেসেজে লেখেন। আশা করি কম্পিটিশন কম হবে, না? কম্পিটিশন কম হবে নাকি বেশি হবে? ভেরি গুড। ভাইয়া যেমন বুঝতে পারছেন কম্পিটিশন বেশি হবে, কারণ সবাই এই ল্যাপটপ ইউজ করছে, ঠিক আছে? তো আমরা যদি সার্চ দেই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ল্যাপটপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এগুলো আসছে। এখানে এগুলো আসছে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি এই যে আপনার ল্যাপটপ ইয়ের মধ্যে দেখতে পাচ্ছি, এবং এই জায়গায় যে ল্যাপটপ যেগুলো আছে এগুলো আর কি দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা ল্যাপটপ যদি সার্চ দিই এখানে আরো অনেকগুলো সার্চ রেজাল্ট আমরা দেখতে পারবো, ঠিক আছে? তারপরে আমরা যদি এখানে পরেরটা সার্চ দিই, পরেরটা হলো আমাদের লং টেল কিওয়ার্ড, যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব। লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড গুলো কি? যেগুলোর মধ্যে
আপনার কিওয়ার্ডগুলো প্রায় বেশি থাকে এবং বেশি শব্দ দিয়ে গঠিত হয়। এগুলোর সার্চ ভলিউম বেশি, কিন্তু প্রতিযোগিতাও কম, এবং এগুলো বেশি টার্গেটেড। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারলাম কিওয়ার্ড বেশি এবং প্রায় বেশি ভলিউম থাকে এবং বেশি শব্দ দিয়ে গঠিত হয়, এবং সার্চ ভলিউম কম এবং প্রতিযোগিতা কম এবং আরো বেশি টার্গেটেড। তো আমরা যদি এখানে উদাহরণ দিই, যেমন বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, বা বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, তো এভাবে যদি আমরা দেই, আমরা কিন্তু ইজিলি পেতে পারি। ঠিক আছে, তো বেস্ট বাজেট ফর স্টুডেন্টস আর বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, এভাবে যদি আমরা দিই, ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু আপনার বেস্ট বাজেট শু ফর স্টুডেন্ট যদি দেই, তাহলে আমরা বুঝতে পারছি যে এগুলো কার জন্য, স্টুডেন্টদের জন্য ল্যাপটপ। তাও আবার বলছি যে কম দামি ল্যাপটপ, বেশি দামি ল্যাপটপ না। আবার একইভাবে বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট বলছি, তাহলে জুতা যে বলছি ফ্ল্যাট ফিটদের জন্য, আবার বলছি সব থেকে ভালো, তাহলে আমার ছোট হয়ে গেল না? তাহলে আমার সার্চ রেজাল্ট কিন্তু ছোট হয়ে গেল। আমরা যদি সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছি দ্য বেস্ট চিফ ল্যাপটপ ফর 2025, মানে 2025-এর বেস্ট যেগুলো আছে, এখানে আমরা কিছু পিসি ম্যাক থেকে দেখতে পাচ্ছি, আর উপরে নিচে আমরা এর পরবর্তীটাই রেজিট দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে করে আমরা কিন্তু সার্চ রেজাল্টটি পাবো যদি আমরা গুগলে সার্চ। এরপরে হলো সাব গ্রুপ কিওয়ার্ড। সাব গ্রুপ কিওয়ার্ডটি কি? এই ধরনের কিওয়ার্ড নির্দিষ্ট একটি নিশ বা ক্যাটাগরি টার্গেট করে, যা একটি ব্রডার মার্কেটের মধ্যে থাকে। তার মানে আমরা এতক্ষণ ধরে একটি সাইজ হিসেবে দেখতেছিলাম, এখন আমরা একটি গ্রুপকে টার্গেট করব। যেমন যদি আমরা বলি যে ল্যাপটপের ব্রড ক্যাটাগরির মধ্যে আমরা ধরলাম যে গেমিং ল্যাপটপের মধ্যে 1 লাখ টাকার মধ্যে আমার কি কি গেমিং ল্যাপটপ আছে। আর গেমিং ল্যাপটপের মধ্যে, গেমিং ল্যাপটপ কিন্তু দেখা যায় দাম কিন্তু অনেক বেশি হয়। তো 1 লাখ টাকার মধ্যে যখন আমরা একটি গেমিং ল্যাপটপ নিতে যাব, তো দেখবো যে ওরকম চয়েস লিস্টই আমরা পাবো না। তার মানে আমাদের কি, আমরা দেখব যে আমাদের ইয়ে খুব কমে গেছে, চয়েস লিস্ট খুব কমে গেছে। একইভাবে ট্রেল রানিং শু ফর উইমেন, তো ট্রেল রানিং শু খুঁজবো, একইভাবে আমরা মেয়েদের জন্য যখন খুঁজবো, তখন দেখবো অনেক বেশি কমে গেছে আমাদের সার্চ রেজাল্ট। তো আমি গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা দিয়ে যদি সার্চ করি, তাহলে আমরা দেখবো যে স্টার থেকে কিছু আমরা সার্চ দিতে পারছি। গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা, এখানে আমরা লেনোভোর কিছু দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 লাখ, তাও আন্ডার 1 লাখ টাকা দেওয়া সত্ত্বেও 1 লাখ টাকার উপরে চলে গেছে। রেজিটের কিছু দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এরপরে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হলো এমন কিছু কিওয়ার্ড যেগুলো কিছুক্ষণের জন্য রিলেভেন্ট থাকে, মানে সবার মুখে মুখে থাকে, এরপরে চলে যায়। এমন কিছু কিওয়ার্ড যেগুলো প্রাসঙ্গিক থাকে কিছু ট্রেন্ড বা ইভেন্টের কারণে, এবং দ্রুত ট্রাফিক আনার জন্য ব্যবহৃত হয় এবং পরবর্তীতে সেগুলো হারিয়ে যায়। আমি কমেন্ট দেখছি, আমাকে বলেন আপনাদের মনের মধ্যে কি এমন কোনো ফ্রেশ টাইম কিওয়ার্ড থাকতে পারে যেগুলো আপনার মনে হয়, যেগুলো আমরা প্রায় কিছু ট্রেন্ড বা ইভেন্টের জন্য ব্যবহার করে থাকি? কারো কি মনে হয় এরকম কিছু আছে? লেখেন, একটু চিন্তা করেন। ভুল হলেও সমস্যা নেই, আপনারা চিন্তা করেন, চিন্তা করে বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে, আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন। এমন ধরনের কিওয়ার্ড যেগুলো প্রায় আমরা ব্যবহার করে থাকি এবং দ্রুত টাইম দ্রুত ট্রাফিক আনার জন্য এগুলো কিওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। কেউ পারছেন না? ফ্রিল্যান্সিং, না ফ্রিল্যান্সিং আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। আর কি আছে চিন্তা করেন, আর কারো কোনো আইডিয়া নেই?
এই যে ভাইয়া যেমন একটা বলেছেন, ঈদ যেমন আছে, ঈদ কিন্তু একটা ফ্রেশ টাইম কিওয়ার্ড, ঠিক আছে, অন্য কেউ বলতে পারেনি। তারপর আমরা যদি বলি যে বৈশাখী, ঠিক আছে, সামনে যে বৈশাখী গেল, এটাও কিন্তু আমাদের একটা ফ্রেশ টাইম কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে সামনে ভ্যালেন্টাইন্স গেল, ভ্যালেন্টাইন্স অফার, এগুলো কি ফ্রেশ টাইম কিওয়ার্ড না? এরকম সময় কি মানুষ দেখেন না অনেক কিছু কিনে? এটা কি সারা বছর চলে নাকি শুধুমাত্র সেই মোমেন্টে চলে? আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। যেগুলো কিওয়ার্ড কিছু সময় থাকে, কিছু সময় প্রাসঙ্গিক থাকে, ইভেন্টের কারণে থাকে, এবং পরবর্তীতে চলে যায়, ঠিক আছে। নববর্ষ সেম, যে কিছুদিন থাকে তারপরে চলে যায়। তো আমরা যদি উদাহরণ দেখি, যে মনে করি ল্যাপটপ ডিলস ইন ঈদ ডে ইন 2025 ইন বাংলাদেশ। তো আমরা এইটুকু দিয়ে যদি সার্চ দিই, আমি এখানে শুধুমাত্র এইটুকু যদি দিতাম, তাহলে দেখা যেত আমাকে পাকিস্তানে নিয়ে যেত। তো এজন্য আমি ইন বাংলাদেশটি যোগ করে দিয়েছি। তো আমরা যদি এভাবে করে যদি সার্চ দেই, তাহলে আমাদের এভাবে আমরা রেজাল্টই দেখতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2025। এখানে আমরা ল্যাপটপ প্রাইস ইন এডিট ইন বাংলাদেশ এগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2025 এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি। ওকে। তো আমরা যখন এটা সার্চ দিচ্ছি তখন আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি। লং টাইম ফ্রেশ কিওয়ার্ড, তো যেগুলো কিওয়ার্ড আজীবন চলবে সেগুলো লং টাইম ফ্রেশ কিওয়ার্ড। যা এই ধরনের কিওয়ার্ড প্রায় দীর্ঘতম ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আনে। এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে কোনো সম্পর্কিত হয় না। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, ভাইয়া যেমন বলেছেন ফ্রিল্যান্সিং, এটিও কিন্তু আমরা বলতে পারি। এবং আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, হাউ টু চুজ এ ল্যাপটপ, ঠিক আছে। তো এই যে হাউ টু চুজ এ ল্যাপটপ, এটি আমরা আজীবন কি ব্যবহার করতে পারবো? আপনাদের কি মনে হয়? আমরা যদি পোস্ট লিখি, এটি কি সবাই সবসময় ট্রেন্ডে থাকবে, যে হাউ টু চুজ এ ল্যাপটপ? একইভাবে আমরা লিখলাম হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, এটি আজীবন আশা করি ট্রেন্ডে থাকবে। তো এগুলো কি লং টাইম, লং টার্ম ফ্রেশ এভারগ্রিন কিওয়ার্ড, ওকে, যেগুলো আজীবন আপনার ফ্রেশ থাকবে। আমি যদি সার্চ করি তাহলে আমরা দেখব যে ওয়ার্ডের একটি আছে, বেস্ট বাইয়ের আছে, মাইক্রোসফটের আছে। তো এগুলো সেই এক সময় করেছিল, এগুলো কিন্তু এখন ট্রেন্ডে আছে। ওকে। এখন আমরা অনেক কিছু জানলাম, আজকে আমরা আর কিছু বিষয়গুলো আমরা দেখব। তো এসইও যখন শিখবো তখন কিছু কিছু আমাদের কঠিন টার্ম আমাদের কিছু জানতে হয়, কিছু কিওয়ার্ড আমাদের জানতে হয়, যেমন টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিভিএন, এসিআরপি আর ব্যাকলিং। এগুলো কিছু কিওয়ার্ড, এর সাথে আমাদের পরিচিত হতে হয়। এখন যদি আপনার প্রশ্ন হয় স্যার এগুলো আমার কেন প্রয়োজন, তাহলে আমরা একটু কিছু মার্কেট প্লেসের সাথে একটু ঘুরে আসি যাতে আমরা বুঝতে পারি এগুলো কেন প্রয়োজন। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ইনকগনিটো উইন্ডো নেই, তারপর আমরা গুগলে যাই। গুগলে গিয়ে আমরা এসইও কাজের জন্য সবচেয়ে বেশি কাজ পেয়ে থাকে এসইও ক্লার্কে, এসইও ক্লার্কে যাই। আমাকে একটু সময় দিবেন। এটা একটু সময় লাগে।
এসিও ক্লার্ক যে আছে এখানে আমরা যাব, এরপরে এর মধ্যে আমরা ঢুকবো। তো এখানে দেখেন আমাদের কিন্তু অনেক টাইপের অনেক টাইপের এসিও টাইপের আমরা কাজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি, যেমন মনে করেন এটা যে আছে এটা দেখি, যে বিল্ড অল DA50+ হাই কোয়ালিটি 275 PBN ব্যাকলিংস টু ওয়েবসাইট ইমপ্রুভিং ফর $50। তো ও এই সেলার যে আছে উনি 50+ কিছু একটা 225টা কিছু একটা আর কি ব্যাকলিঙ্ক করে দিবে, ঠিক আছে, তা যে কারো ওয়েবসাইট ইমপ্রুভ করার জন্য। এটুকুই আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি ডিএটা বুঝতে পারতাম এবং পিবিএন কি বুঝতে পারতাম তাহলে কিন্তু আমাদের বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে যেত। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি আমরা ডিএ বুঝতাম পিবিএন বুঝতাম তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যেত। এছাড়াও যদি আমরা আরেকটু ঘুরি তাহলে দেখব আরো অনেকগুলো টার্ম আছে যেগুলো আমাদের জানার অনেক দরকার আছে। তো আমরা কি এগুলোকে জানতে ইচ্ছুক, নাকি ডিএ মানে ডোমেন অথরিটি, পিবিএন মানে পাবলিক ব্লক নেটওয়ার্ক, এইটুকু জানলেই আমাদের হবে? যদি আমরা এইটুকুই জানলেই হয়, আমরা জাস্ট ডিএ ইকুয়াল টু যদি গুগলে সার্চ দেই, আমরা জাস্ট ইয়ে জানলেই কিন্তু আমাদের হয়ে যায়, ডিএ ফুল অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, ইন এসইও। ঠিক আছে, এভাবে যদি জানতে চান এভাবে জানতে পারেন, আর যদি বলেন স্যার আপনি আমাকে একটু সম্পূর্ণ দেখিয়ে দেন, তাও আমি দেখা দিতে পারবো। আপনারা কি সবকিছু দেখতে চান, নাকি নিজেরা একটু সার্চ দিয়ে দেখবেন? কোনটি করতে চান? তো সবাই লিখছেন স্যার একটু বিস্তারিত দেখান। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমি যেটা রেডি করেছি। আমি আগে থেকেই বলছি এগুলো কিন্তু আপনার বেশি দরকার নেই, ঠিক আছে। এখন কথা হলো, তাহলে এগুলো কি? মনে করেন আপনি একটা, ধরেন একটা ছেলে দেখতে যাচ্ছেন, ঠিক আছে, একটা ছেলে দেখতে যাচ্ছেন, আপনার মেয়ে বা বোনের জন্য একটা ছেলে দেখতে যাচ্ছেন। তো মনে করেন সে ছেলেটা ভালো টাকা আর্ন করে, ঠিক আছে, ভালো টাকা আর্ন করে। তো আমরা শুধুমাত্র ভালো টাকা আর্ন করে সেটা দেখি, নাকি আরো দেখি যে ছেলেটার, মনে করেন আচরণ কেমন, তারপরে ছেলেটা ভালো আছে নাকি, এগুলো অনেক অনেক কিছু দেখি না? মানে আরো বিস্তারিত দেখি, তার ফ্যামিলি কেমন, এগুলো অনেক কিছু দেখি না আমরা? তো এগুলো কিন্তু না হলেও হয়, তাও আমাদের মেইন প্রসেস হয় যে উনি কত টাকা আর্ন করেন। তারপরে আমরা এগুলো বলি, এগুলো যদি ভালো হয় তাহলে বেটার, তাই বলি না আমরা? বিষয়টি কিন্তু এরকমই আর কি হয়। তো এখানে যে এইটুকু যে আছে এটা হলো সেই জিনিস। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? গুগল কিন্তু বিষয়গুলো সেভাবে দেখে। আমরা ক্লিয়ার হয়েছি? গুগল কি দেখে, যে ব্যাকলিং আর আপনার কিওয়ার্ড হলো ওর জন্য হলো এই টাকা পয়সা, ঠিক আছে। ব্যাকলিংক আর কিওয়ার্ড কি, যে ওর কাছে মেইন, আর এগুলো যদি ভালো হয় তাহলে ভালো হয়। আমি কি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছি? এসইওর জন্য গুগল দেখে যে একটি ওয়েবসাইটের বা কন্টেন্টের ব্যাকলিং ভালো নাকি এবং কিওয়ার্ডগুলো ভালো নাকি। এর সাথে এইগুলো যদি ভালো থাকে তাহলে সেই ওয়েবসাইটে বেশি ভালো। আমরা ক্লিয়ার হয়েছি? না ভালো থাকলেও চলবে, কিন্তু ভালো থাকলে বেশি ভালো। ওকে, তো আমরা তাহলে বুঝি এইগুলো কি জিনিস। ওকে, তো এগুলো হলো টিএ মানে টপিক অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি, পিএ মানে হলো পেজ অথরিটি, টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো, সিএফ মানে হলো সাইটেশন ফ্লো, ডিআর মানে হলো ডোমেন অথরিটি, ডোমেন রেটিং, ইউআরএল মানে হলো
ইউআর মানে হলো ইউআরএল রেটিং, পিবিএন মানে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এসইআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা আমরা গত ক্লাসে জেনেছি, এবং ব্যাকলিংক মানে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, মানে আমরা প্রথম থেকে পড়ে এসেছি, এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল অন ইউর ওয়েবসাইট। তো আপনাদের যাদের দরকার তারা একবার স্ক্রিনশট নিয়ে রাখেন। আর ভিডিও তো আমাদের আছেই। আর যাদের দুটি দরকার নেই তারা ইজিলি গুগলে সার্চ দিলে আপনারা সবই পেয়ে যাবেন। এগুলো সবই আমি গুগল থেকে কালেক্ট করেছি। ওকে, তো আমরা এক কাজ করি, এগুলো সবগুলো আমরা বোঝার ট্রাই করি যে এগুলো কাকে বলে। ঠিক আছে, বাংলায় আমরা বোঝার ট্রাই করি যে এগুলো কাকে বলে। তো টপিক অথরিটি কি? টপিক অথরিটি হলো একটি মেট্রিক বা পরিমাণ যা একটি ওয়েবসাইট একটি বিষয় নিয়ে কতটা বিশেষজ্ঞ সেটা নির্ধারণ করে। এটি সাধারণত এটি কন্টেন্টের গুণগত মান এবং সেই বিষয়ের উপর গভীরতা এবং ওই বিষয় নিয়ে বিশেষণ বা উপস্থাপনার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। বিষয়টি কিরকম? বিষয়টি হলো, মনে করেন যে আমি আপনাদের টিচার, ঠিক আছে? ঠিক আছে, তো আমাকে মনে করেন যে আপনি জানেন, স্যারকে যদি জিজ্ঞেস করি স্যার কোন ল্যাপটপ ভালো হবে, স্যার কিন্তু আনসার দিতে পারবে, তাই না? এখন মনে করেন আমি স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার আমার তো একটা বাসায় গাছ আছে, মনে করেন একটা ফুলের গাছ আছে, তো ফুলের গাছে স্যার আমি কি ধরনের সার ব্যবহার করব? আমি কি ডাইরেক্ট আনসার করতে পারবো গুগলে সার্চ না দিয়ে? আমি তো সব জানার কথা, আমি কি এটা আনসার দিতে পারবো? তো বিষয়টা হলো সেরকম। আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি যে টপিক অথরিটিটা হলো যে যেসব ওয়েবসাইট আপনি কোন বিষয়ে দক্ষতা বেশি অর্জন করতে পারেন সেটির উপরে ভিত্তি করে আপনাকে মূল্যায়ন দেয়। তো যেসব ওয়েবসাইটের টপিক অথরিটি বেশি সেগুলো সার্চ ইঞ্জিনের সেই টপিকের উপরে বা কিওয়ার্ডের উপরে আপনাকে নির্ভরযোগ্য বা বিশেষযোগ্য হিসাবে গ্রহণ করে তোলে। তো আমি এরকমই ভাবে একটি উদাহরণ দিয়েছি। টপিক অথরিটিকে ভাবুন আপনার টিচার, যে কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে গভীর নলেজ রয়েছে, তার মতো এটি ওয়েবসাইটও সেই টপিক এর উপরে ডিটেলড এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে এবং সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। তাহলে গুগলের চোখে বা সার্চ ইঞ্জিনের রেজাল্টের সেই টপিকের উপরে আরো বেশি রেসপেক্টেড হয়ে ওঠে। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। টপিক অথরিটি হলো যে কোনো বিষয়ের উপরে কে কতটা বেশি জানে তার উপরে। তারপরে হলো এসইআরপি, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তার মানে কি, গুগলে আমরা যখন সার্চ করি, যেখানে লিখি, লেখার পরে যেটা আর কি আসে সেটা কি? সেটা হলো আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এটা যদি আমি বাংলা কথায় লিখতে হয় তাহলে আমার কি লেখা লাগবে? এসইআরপি হলো সেই পেজগুলো যা সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর প্রশ্নের উত্তরগুলো প্রদর্শন করে। এসইও এর মূল লক্ষ্য হলো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে এসইআরপি এর শীর্ষে নিয়ে আসা, কারণ উচ্চ র্যাঙ্কগুলো আপনার সাধারণত বেশি ট্রাফিক পেয়ে থাকে। এটুকু আমরা সবাই ক্লিয়ার, সবাই জানি গুগলে সার্চ দিলে যেটার উপরে আসবে সেটি বেশি সেল হয়। তো এটি হলো এক কথা। এসইআরপি হলো স্কুলের নোটিশ বোর্ড, রেজাল্ট বোর্ডের মতো। র্যাঙ্ক হলো আপনি যখন মেরিট লিস্টে উপরের দিকে যান না, সেটিকে আমরা র্যাঙ্ক বলছি, ঠিক আছে? র্যাঙ্ক বলছি হলো উপরের দিকে যাওয়া। তো এসইআর সার্চ ইঞ্জিন পেজের স্কুল বোর্ডের মতো যারা শীর্ষ তালিকায় যাবে, সবাই শীর্ষে থাকতে চায়, তাই তারা সবার নজরে থাকে, ঠিক আছে? আর এখানে আমি র্যাঙ্ক বলতে বুঝিয়েছি যে যারা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে তাদেরকে আমরা র্যাঙ্ক বলছি, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি এসিআরপি কাকে বলে। আমরা ক্লিয়ার। পরে হলো ডোমেন অথরিটি। আমাদের সবচেয়ে বেশি দরকার হবে কোনটা? এটা পড়বে আমাদের সবচেয়ে বেশি দরকার, ডোমেন অথরিটি।
ওকে, অন্যগুলা ভুলে গেলেও চলবে, ডোমেন অথরিটি আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে। তো ডোমেন অথরিটি কি? মোজ দ্বারা একটি স্কোর। এখন কথা হলো মোজটা কি? মোজ হলো একটি ওয়েবসাইট। আপনি যদি গুগলে মোজ দিয়ে সার্চ দেন তাহলে এরকম একটি জিনিস দেখতে পারবেন। দেখতে পাচ্ছি যে এরকম একটা ওয়েবসাইট। তো এখানে মোজ কি করে? মোজ হলো এটি এসইও টুল সেট রেঞ্জ টাইপের একটি ওয়েবসাইট। এদের কাজ কি? এদের কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা, সাইট অডিট করা, র্যাঙ্ক গুলো ট্র্যাকিং করা এবং লিঙ্ক গুলো অ্যানালাইসিস করা। ঠিক আছে? এরা কি কি করে? এরা ডিএ গুলো, যেটা আমি বললাম ডোমেন রেটিং গুলো অ্যানালাইসিস করে, কিওয়ার্ড যেগুলো আমরা দিচ্ছি এগুলো তারা এক্সপ্লোর করে, এবং আমরা যে লিঙ্ক গুলো দিচ্ছি এগুলোও তারা অ্যানালাইসিস করে এবং এক্সপ্লোর করে, এবং বিভিন্ন ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোর মধ্যে তারা ঢুকে ক্রল করে, মানে হেঁটে হেঁটে যায় এবং তাদের সাইটগুলো অ্যানালাইসিস করার ট্রাই করে। আমরা তাহলে বুঝতে পেরেছি মস কি, এবং তাদেরও কিন্তু কিছু প্ল্যান আছে যাতে আপনার ওয়েবসাইটটি আরো বেশি এসইও সেন্ট্রিক হয়। ক্লিয়ার? আমরা তাহলে মোজ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি। তো মোজ দ্বারা তৈরি একটি স্কোর। তো এরা একটি ওয়েবসাইটকে তারা একটি স্কোর দেয়। এই স্কোরটি কত থেকে কত হয়? 1 থেকে 100-র মধ্যে হয়, এবং এটি পূর্বাভাস দেয় যে আপনার ওয়েবসাইটটি 1 থেকে 100-র মধ্যে বা কত পাবে। এই স্কোরটি যে দেয় এটি আপনার ওয়েবসাইটটি গুগলের এসইআরপি মানে সার্চ রেজাল্টের মধ্যে কত স্থান দখল করতে পারে। ঠিক আছে? মনে করেন আপনার ওয়েবসাইটটি 50 পেল, তার মানে আপনার যে ওয়েবসাইটটি আছে তা সেটি 1 থেকে 10-এর মধ্যে আর নেই। বিষয়টি হলো এরকম। আমরা বুঝতে পেরেছি? যদি মনে করেন আপনার ওয়েবসাইটটি 70-এর উপরে পায়, 70+ পায় দিয়ে, তার মানে বুঝতে হবে যে আপনার ওয়েবসাইটটি 1 থেকে 10-এর মধ্যে, মানে গুগলের সার্চ র্যাঙ্কিং এর মধ্যে 1 থেকে 10 নাম্বার পেজের মধ্যে মনে হয় আছে। আমরা তাহলে ক্লিয়ার ডিএটা কি বাংলা কথায়? তো ডিএ স্কোর নির্ধারণ করার সময় বিভিন্ন ফ্যাক্ট নির্বাচন করা হয়, যেমন ডিএর লিঙ্ক রুটের সংখ্যা এবং মোট ব্যাকলিঙ্কের সংখ্যা। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার লিঙ্ক রুট ডোমেন সংখ্যা কাকে বলে? তো আমরা মনে করেন google.com লিখলাম। তো এখানের মধ্যে রুট ডোমেন কি জানি আমরা? এটি হলো রুট ডোমেন। এখন মনে করেন যে এই google.com এর সাথে হাজারো ওয়েবসাইট ব্যাকলিঙ্ক হয়ে আছে, তাই না? তো অনেকগুলো ওয়েবসাইট যে ব্যাকলিঙ্ক হয়ে আছে তাদের সাথে অনেকগুলো ডট কম আছে না? আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি বুঝিনি? তো কি করে যে যে কয়টি রুট ডোমেন আছে, যেমন লিঙ্কের রুট ডোমেন সংখ্যা, এই ডট কম google.com এর মধ্যে এই ডট কম এর সংখ্যা এবং ব্যাকলিঙ্কের সংখ্যা যে আছে এগুলো সবই সে অ্যানালাইসিস করে একটি সংখ্যা আর কি দেয়। আমি আবারও বলছি, মনে করেন আমার যে sudeep সরকার.alc.xyz এই ওয়েবসাইটটি আছে। এখন মনে করেন এটি আমার রুট ডোমেন কোনটা? XYZ। ওকে, তো এখানে আমার কয়টি রুট ডোমেন আছে? এখানে হতে পারে আমার মনে করেন 10টা ব্যাকলিঙ্ক আমি করেছি। তো 10টা ব্যাকলিঙ্ক আমি যে করেছি, ব্যাকলিঙ্ক করা তো আমরা জানি, মানে আমার ওয়েবসাইটের সাথে আমি 10টা ওয়েবসাইটের মধ্যে আমরা আর্টিকেল দিয়েছি, যে আর্টিকেল দিয়ে
আমার ওয়েবসাইটে পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো 10টা ওয়েবসাইটে আমরা দিয়েছি, সবই আমরা কি .com। ওকে, তাহলে সবগুলোর মধ্যে রুট ডোমেন সংখ্যা, লিংকের মধ্যে রুট ডোমেনের সংখ্যা আমরা দেখবে, এবং মোট ব্যাকলিংকের সংখ্যা যে 10 আছে সেগুলো অ্যানালাইসিস করে তারা একটি মান দিবে। ঠিক আছে, যে এটির আমার মান কত। আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টি এখন? কিছুটা ক্লিয়ার হয়েছি যে ডিএটা কি। আমরা তাহলে এখানে বুঝতে পারলাম যে এখানে আমাদের কি কি আছে। তো ডোমেন অথরিটি হলো এমন একটি, ঠিক যেমন ভালো একটি স্কুল, অর্থাৎ ভালো স্কুলের ছাত্ররা পড়ে, ওই স্কুলের ছাত্ররাও হয়তো ভালো হবে। তো আমাদের একটি বিষয়টি হলো যে আমাদের ডিএটা আমরা খুব ভালো মতো জানি যে যদি একটি ভালো, মনে করেন 70+ ডিএ একটি ওয়েবসাইটের মধ্যে আমরা একটি কন্টেন্ট পোস্ট করি, তাহলে সেই কন্টেন্টটিও গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে। আমরা ক্লিয়ার হয়েছি? মনে করেন আমরা যদি, আমি আবারও বলছি, যদি আমরা মনে করেন 70+ একটি ডি এর একটি ওয়েবসাইটের মধ্যে এটি কন্টেন্ট দেই, এখন যদি ওই ওয়েবসাইটটি গুগলের ফার্স্ট পেজে আসে তাহলে আমার কন্টেন্টটিও ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে। যেমন আমরা একটি টেন্ডেন্সি আছে, আমরা চিন্তা করি যদি একটি স্কুল বা কলেজের মধ্যে আগে যদি ভালো স্টুডেন্ট পড়ে থাকে, পরের স্টুডেন্টগুলোও ভালো হবে। ঠিক একইভাবে গুগলও তাই মনে করে, যদি ওখান থেকে ওই ওয়েবসাইট যদি ভালো হয়ে থাকে, ওই ওয়েবসাইটের কন্টেন্টটিও ভালো হওয়ার কথা। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ডিএটা একবারই ক্লিয়ার হয়েছি। ওকে, পরে হলো পিএ। পিএ মানে পেজ অথরিটি। তো ডোমেন যখন আমরা বলেছিলাম, তো ডোমেন আমরা ফুল ওয়েবসাইটের কথা বলেছিলাম, তাই না? ফুল ওয়েবসাইটের কথা বলেছিলাম। আর পেজ অথরিটি মানে কি? সিঙ্গেল পেজ। ঠিক আছে, আর কোনো ডিফারেন্স নেই। ওকে, পেজ অথরিটি কি? জাস্ট সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজের কতটুকু পাওয়ার আছে। তো আমরা যদি বলি মোজ দ্বারা তৈরি একটি মেট্রিক, যা ডোমেন অথরিটির মতোই, এটি সম্পূর্ণ পেজ ডোমেনের পরিবর্তে এটি নির্দিষ্ট পৃষ্ঠার সার্চ ইঞ্জিনের পেজের র্যাঙ্ক করার সম্ভাবনা ফোকাস করে। পি এর স্কোর 1 থেকে 100 এর মধ্যে নির্ধারণ করা হয়, এবং উচ্চ স্কোর মানে র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছি। তো পেজ অথরিটি মানে হলো স্কুলের নির্দিষ্ট একটি ক্লাস বা সুনামের মতো, যেমন কিছু ক্লাসের ভালো ছাত্রদের জন্য পরিচিত, তেমনি কিছু ওয়েব পেজও ভালো গুরুত্বপূর্ণ পেজও গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানো হয়। আমরা তাহলে ক্লিয়ার। ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি। এখন আরেকটি ওয়ার্ড শুনতে পারছি, ম্যাজেস্টিক। তাহলে ম্যাজেস্টিক কি? ম্যাজেস্টিকও কিন্তু আরেকটি ওয়েবসাইট, যে যারা কি করে, আমি যদি গুগলে সার্চ দিই তাহলে ম্যাজেস্টিক চলে আসবে। তো ম্যাজেস্টিকের কাজ কি? এরা ব্যাকলিংক অ্যানালাইসিস করে। আপনি যখন এটি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক নিয়ে কোনো ভালো কাজ করতে চান, তখনই আপনার ম্যাজেস্টিক লাগবে। তো ওরা কি করে? ওরা এই ট্রাস্ট ফ্লো কন্ট্রোল করে, এবং এর পরবর্তী যেটা আছে সেটাও তারা কন্ট্রোল করে। সাইটেশন ফ্লোটাও ওনারা কন্ট্রোল করে। ওরা ব্যাকলিংক হিস্টোরিগুলো চেক করে এবং ওটা অ্যানালাইসিস করে। ওরা লিঙ্ক কনটেক্সট গুলো চেক করে, অ্যানালাইসিস করে। ওরা লিঙ্ক দিয়ে যেগুলো আছে সবই কিন্তু তারা কাজ করে। ঠিক আছে, তো আমরা সবই বুঝতে পারলাম যে ম্যাজেস্টিক আর কি কি করে। ওদেরও একটি প্রিমিয়াম ফিচার আছে আপনার ওয়েবসাইট যদি বেটার করতে চান। তো ট্রাস্ট ফ্লো কি করে? ট্রাস্ট ফ্লো আমরা বুঝতে পারছি যে আপনার লিঙ্কের কোয়ালিটি মাপায়, লিঙ্কগুলোর কোয়ালিটি মাপায়,
উচ্চ ট্রাস্ট ফ্লো মানে হলো ওয়েবসাইট লিঙ্ক গুলো উচ্চ সাইট থেকে প্রাপ্ত। তো এই সাইটগুলো বিশ্বাসযোগ্য সহায়ক, তাই ওয়েবসাইটের কোয়ালিটির উপর ভিত্তি করে। ঠিক আছে, আমি আবারও বলছি, ট্রাস্ট ফ্লো ম্যাজিস্টিক দ্বারা তৈরি মেট্রিক, যা এটি ওয়েবসাইটের পয়েন্ট দ্বারা লিঙ্কগুলোর কোয়ালিটি মাপ করে। যা উচ্চ ট্রাস্ট ফ্লো মানে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য উচ্চ মানের সাইট দ্বারা প্রাপ্ত। তো আমরা ধরে নিব, যদি কোনো ওয়েবসাইটের উচ্চ উম, আমরা ধরে নিব যদি কোনো ওয়েবসাইটের ট্রাস্ট ফ্লো বেশি, তার মানে তার ব্যাকলিঙ্ক গুলো বেশি ভালো। ঠিক আছে, এটি হলো শেষ কথা। তো ট্রাস্ট ফ্লো হলো নির্ভরযোগ্য বন্ধুর মতো। যদি অনেক বিশ্বাসযোগ্য লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে আপনিও বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত হবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু লিঙ্কগুলো অন্যান্য বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে আসে, তাই তাদের ট্রাস্ট ফ্লো বেশি। ওকে, তো এরপরে আমরা আরেকটি জিনিস দেখবো, এটা হলো ট্রাস্ট অথরিটি। ঠিক আছে, দেখবো এটা এখানে যে এটাও কিন্তু টিএ। তো আমরা কিন্তু ক্লাসের প্রথমে টিএ কিন্তু একটু আগে পড়েছি, মনে আছে? টপিক অথরিটি, ক্লাসের আগে টপিক অথরিটি পড়লাম না? যদি একটু মনে রাখি, একটু আগে কিন্তু টপিক অথরিটি পড়লাম, কিন্তু এখানেও কিন্তু আবার টিএ আছে। তো আপনারা যখন গুগলে যদি সার্চ দেন, তখন এখানে একটু প্রবলেমে পড়বেন, এই জন্য আমি এই জিনিসটি রেখেছি। আগে এটা ব্যবহার হতো, এখন আর এটা ব্যবহার হয় না। তাও আমি এই জন্য জানিয়ে রাখছি যে ট্রাস্ট অথরিটি কি। ট্রাস্ট অথরিটি হলো ওয়েবসাইটের ট্রাস্টওয়ার্থিনেসটা আর কি বোঝানো হয়। এই মেট্রিকটি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় না এখন এসইওতে। তো এটি সাধারণত দেখা হয় আপনার যে ওয়েবসাইটের ডোমেইনটি কত বছর আগে কিনেছেন এবং এটি কত পুরনো, এবং আপনি যে কয়টি ব্যাকলিঙ্ক করেছেন এই ব্যাকলিঙ্ক গুলোর কোয়ালিটি কেমন ছিল, এবং এই লিঙ্কগুলো আসলে কতটুকু ট্রাস্টওয়ার্দি আছে। মানে এই লিঙ্কগুলো যে আছে এই লিঙ্কগুলোর ডিএ কত, তারপর লিঙ্কগুলো কত ভালো, এগুলো ট্রাস্টওয়ার্দি দেখে এগুলো সবগুলো মিক্স করে তারা এখন এই ট্রাস্ট অথরিটি দেয়। কিন্তু এখন যেটা হয়, এখন কিন্তু তারা সব ভাগ করে দিয়েছে, এজন্য এখন আর ট্রাস্ট অথরিটি বিষয়টি ব্যবহার করা হয় না। তো আমরা যদি ট্রাস্ট অথরিটি বুঝতে চাই, আমরা এখানে একটি উদাহরণ দেখতে পারি। ট্রাস্ট অথরিটিকে ভাবুন একজন টিচার এবং স্টুডেন্টের বিশ্বাসের মতো। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে তার এবং তার ভালো বন্ধু থাকে, মানে ওনারও ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট, তাহলে সেটি গুগলের ভালো চোখে থাকে এবং ট্রাস্টওয়ার্দি হয়ে উঠে। তাহলে আমরা ট্রাস্ট অথরিটিটা বুঝতে পারলাম। পরে হলো সাইটেশন ফ্লো। সাইটেশন ফ্লোটা কি? সাইটেশন ফ্লো হলো আপনার, এটিও কিন্তু ম্যাজেস্টিক দ্বারা, যেমন আমাদের টপিক ট্রাস্ট ফ্লো, যেমন সাইটেশন টপিক ট্রাস্ট ফ্লো যেমন ছিল ম্যাজেস্টিক দ্বারা, সাইটেশন ফ্লোটাও আমাদের ম্যাজেস্টিক দ্বারা। তো এটি কিন্তু একটি মেট্রিক যা ওয়েবসাইটের লিঙ্কগুলোর সংখ্যাগুলো মাপায়। ঠিক আছে, আগেরটা ট্রাস্ট ফ্লো কি করেছে, আপনার লিঙ্কগুলো আসলে ট্রাস্টেড নাকি দেখছে, আর আমাদের সাইটেশন ফ্লো আসলে ট্রাস্টেড নাকি না সেটি সে দেখছে না, দেখছে হলো এটি কয়টা আছে। যদি আপনার 100টা থাকে, 100টা ব্যাকলিঙ্ক করা থাকে, 100টা যদি বাজে ব্যাকলিঙ্ক হয়, মনে করেন ডিএ সবগুলো 40 করে, কতগুলো ডিএ, ডিএ 40 করে আছে, ওর কাছে এটা ম্যাটার করে না, ওর কাছে এই 100 নাম্বার ম্যাটার করে। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি, সাজেশন ফ্লো হলো এরকম যে লিঙ্কের কোয়ালিটি ওর ম্যাটার করে না, ওর ম্যাটার করে নাম্বারটা। এটি ইঙ্গিত করে দেয় ওয়েবসাইটটি কত প্রভাবশালী হতে পারে, এবং এটির সাথে লিঙ্ক করা সাইটের সংখ্যার উপর নির্ভর করে ভিত্তি করে। তো ট্রাস্ট ফ্লো এর বিপরীতে সাইটেশন ফ্লো এর লিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে না। একটু আগে বললাম সাইট ট্রাস্ট ফ্লো এর মতো, এটা ট্রাস্ট ফ্লো এর বিপরীত। তো সাইটেশন ফ্লো হলো স্কুলে আপনি কতটা জনপ্রিয় সেটা আর কি। যদি আপনার সম্পর্কে লোক ভালো কথা বলে, যদিও তারা ভালো মানুষ নাও হতে পারে, আপনি জনপ্রিয় হয়ে উঠবেন
এবং ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনার অনেক লিংক থাকে, অন্য ওয়েবসাইট থেকে আপনার সাইটেশন ফ্লো বেশি হয়, যদি সেই লিঙ্কগুলো আপনার সবসময় বেটার না হয়েও থাকতে পারে। তারপরে হলো ডোমেন রেটিং। আমরা জাস্ট সেগুলো জানছি, আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করব না। ডিএ এবং পিএ ছাড়া আমাদের বেশি কিছু এগুলো লাগবে না। এগুলো আমরা কি করছি, এগুলো জাস্ট সংজ্ঞা জেনে যাচ্ছি, ঠিক আছে? আমার কথা সবাই ক্লিয়ার হয়েছি? আমি কিন্তু আপনাদের মুখস্থ করতে বলিনি, জাস্ট বুঝে যেতে বলেছি। পরে হলো ডোমেন রেটিং। ডোমেন রেটিং হলো আপনার এহারেফস দ্বারা তৈরি, ঠিক আছে? এহারেফ কি? এহারেফ হলো, আমরা যদি একটু মনে করি, আমরা কয়েকদিন আগে এটি ক্লাস করেছিলাম না, লিংক দেওয়ার ক্লাস। লিংক দেওয়ার সময় আমরা কি রেখেছিলাম? এ দিয়ে HREF, মনে আছে কারো? পরে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে কোড লিখেছিলাম, মনে আছে? এবং এই যে অংশটি আছে, এটি দিয়ে দেখেন একজন কোম্পানি বানিয়ে ফেলেছে, দেখতে পেরেছি? সেটি কি? সেটি হলো আমাদের এআরএফ। আমি যদি গুগলে এআরএফ দিয়ে সার্চ দিই, তাহলে আর কি এআরএফ চলে আসবে। তো এআরএফ কি? এআরএফ হলো আপনার লিংক দিয়ে যত কিছু আছে সবই হলো এআরএফ। তো এএলএফ হলো এসইও টুলস এর টেকনোনাইজেশন ফর পাওয়ারফুল আপনার লিংক, ঠিক আছে? তো ওরা কি করে? ওরা ব্যাকলিংক অ্যানালাইসিস ক্যাপাবিলিটিস নিয়ে আছে। আপনার ব্যাকলিংক নিয়ে সমস্যা হলে এআরএফ যে ওদের প্রিমিয়াম প্ল্যান আছে, ওনারা হেল্প করবে। কিওয়ার্ড রিসার্চ টুলও ওদের কাছে আছে, এবং সাইট অডিটিং টুলগুলো তাদের কাছে আছে। এবং এরা কি কি কাজ করে? এরা সাইট এক্সপ্লোরও করে ওই আগেরগুলোর মতোই, কিওয়ার্ড এক্সপ্লোরার করে, কন্টেন্ট এক্সপ্লোরার করে, এবং র্যাঙ্কিং যেগুলো আছে আপনার ওয়েবসাইটে যাতে উপরের দিকে উঠে, সেজন্য কি কি করা লাগবে সেগুলো আর কি তারা করবে। এবং আপনার ওয়েবসাইটটির সাইট অডিটও তারা করে থাকে, ঠিক আছে? তো এটি হলো আমাদের অ্যারেফস। তো এরা একটি ডোমেন রেটিংটা দিয়ে থাকে যে আপনার ওয়েবসাইটটি ব্যাকলিংক প্রোফাইলের কতটুকু শক্তি আর কি থাকে 1 থেকে 100-র মধ্যে স্কেলে। তো এটি আর কি ইউআরএল এর একটি স্কোর যেটা ব্যাকলিংকের প্রোফাইলের মধ্যে আছে, যা সার্চ ইঞ্জিনের উচ্চ র্যাঙ্কিং পেতে সাহায্য করে, ঠিক আছে? জাস্ট সাহায্য করে, এটা থাকতেই হবে এমন কোনো কথা নেই, জাস্ট থাকলে আপনাকে সাহায্য করবে। ডোমেন রেটিং হলো এমন একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে স্কুলের স্কোর দেওয়ার মতো একটি উচ্চ স্কোর, মানে স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত, ঠিক আছে? এটা হলো ডিআর। ডিআর আমাদের অত লাগে না, ইউআরও অত লাগে না। এহারেফস দ্বারা আসা ইউআরএল রেটিং বা ডোমেন রেটিং এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে নির্দিষ্ট পেজের ব্যাকলিংক এর শক্তি মূল্যায়ন করে। একটু আগে আমরা কি দেখেছি? যে ওখানে পুরো ডোমেনের ব্যাকলিংক আর কি দেখেছি, ডোমেন রেটিং করে, ঠিক আছে? আর এখানে কি? শুধুমাত্র এটি পেজের ব্যাকলিংক প্রোফাইলটি তারা মূল্যায়ন করে, ঠিক আছে? তো এখানে উচ্চ ডিআর, উচ্চ ইউআর মানে এটি নির্দিষ্ট পেজটির যে কতটুকু ব্যাকলিংক রয়েছে, ব্যাকলিংক পাওয়ার রয়েছে, সেটি তারা নির্ধারণ করে, যা সেটিকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করতে আপনাকে সাহায্য করে, ঠিক আছে? তো এটি আমরা বুঝতে পারলাম যে এক একটার জন্য কিন্তু এক এক রকম কাজ রয়েছে, ঠিক আছে? তো ইউআরএল রেটিং হলো একটি নির্দিষ্ট ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো। উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুমে খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তারপরে লাস্ট এন্ড ফাইনাল, লাস্ট এন্ড ফাইনালের আগেরটা আর কি পিবিএন। পিবিএনটা হলো পাবলিক ব্লক নেটওয়ার্ক। পাবলিক ব্লক নেটওয়ার্কটা কি? মনে করেন এটি হলো আপনার আঙিনা, ঠিক আছে? আপনার আঙিনায় আপনি যদি নিজেকে ভালো বলেন, তাহলে আপনি ভালো না? কি মনে হয়? আপনি কিন্তু ভালো, ঠিক আছে? অন্য কেউ যাই বলেন, আপনি যতই ভালো বলেন, আপনি কিন্তু ভালো। ক্লিয়ার হয়েছি? এটি কি? এটি হলো পিবিএন, ঠিক আছে? প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। যে আপনি অনেকগুলো প্রাইভেট এলাকা বানাবেন,
এলাকা বানানোর পরে আপনি বলবেন যে আপনি ভালো মানুষ। আমরা ক্লিয়ার হয়েছি? এটি হলো এক কথায় শেষ কথা। এই এক কথা কি আমরা বুঝতে পেরেছি? তো আমরা যদি এরকম অনেকগুলো ভালো ভালো বলি, গুগল কি মনে করবে? আপনি কি খারাপ, নাকি আপনি ভালো মানুষ? আপনি যদি খারাপও হন, গুগল মনে করবে ভালো মানুষ মনে হয়। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টি কি। ঠিক আছে, যে পাবলিক ব্লক নেটওয়ার্ক বিষয়টি কি। পাবলিক ব্লক নেটওয়ার্ক হলো এমন এক ধরনের ওয়েবসাইট বা নেটওয়ার্ক যা একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে এবং নির্দিষ্ট সাইটের সার্চ ইঞ্জিন নেটওয়ার্ক উন্নত করার জন্য ব্যাকলিংক তৈরি করার জন্য ব্যবহৃত হয়। পিবিএন গুলো প্রায় গ্রে হেড এসিওর কৌশলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং গুলো ম্যানিপুলেট করা ট্রাই করা হয় গুগলের মতো সার্চ ইঞ্জিন দ্বারা শনাক্ত করা হলে এগুলো কিন্তু আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন। ধরেন যে ক্লাসে কিছু ছাত্র মিলে পরিকল্পনা করা হলো যে তারা সবাই একে অপরকে প্রশংসা করবে। তাহলে শিক্ষকের কাছে তারা ভালো নাম বলবে, যেমন গুগলে র্যাঙ্ক করতে পারে যে কেউ। কিন্তু শিক্ষক যদি বুঝতে পারে এটি ইচ্ছাকৃতভাবে সত্যিকারের যোগ্যতা তাদের নেই, তখন তারা গুগলের তখন তারা শাস্তি পেতে পারে, যেমন গুগল তাকে পেনাল্টি দিতে পারে। যদি তারা সত্যি ভালো ছাত্র হয় এবং অন্যদের দ্বারা প্রশংসা পায়, তাহলে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, যেটা আমরা অর্গানিক ব্যাকলিংক আর কি করে থাকি। তাহলে কিন্তু গুগল তাকে শাস্তি দিবে না। তো এসইও দৃষ্টিকোণ থেকে আমরা কি বুঝতে পারছি? যদি পিবিএন সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে মানে অর্গানিক ভাবে হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু গুগল যদি বুঝতে পারে আমরা কৃত্রিমভাবে ওয়েবসাইট ক্রিয়েট করে, এটি নেটওয়ার্ক ক্রিয়েট করে, আলাদাভাবে ব্যাকলিংক করে একটি ওয়েবসাইটকে দাঁড় করানোর ট্রাই করেছি, তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটি পেনাল্টি খেতে পারে। আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো এর মূল কথা হলো প্রাকৃতিকভাবে ব্যাকলিংক তৈরি করা ভালো, কিন্তু জোর করে ম্যানিপুলেট করে ব্যাকলিংক তৈরি করলে শাস্তি পেতে পারি। আমরা পিবিএন ক্লিয়ার? তো আমরা যে একটু আগে দেখলাম যে সে 260টার মতো, আমরা যে একটু আগে দেখলাম 70 প্লাস 259 দিয়ে 260টা পিবিএন যে উনি অফার করছে, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি $40। আমাকে একটু বলবেন যে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি নাকি। তো আমরা এখানে সবাই বুঝতে পারলাম। তো এখন লাস্ট হলো ব্যাকলিংকটা। ব্যাকলিংক সম্পর্কে আমাদের মোটামুটি ভালোই ধারণা আছে। তো ব্যাকলিংক কিন্তু নর্মালি 3 টাইপের হয়ে থাকে। ঠিক আছে, তো ব্যাকলিংকের টাইপ গুলো আমরা বুঝে আজকে ক্লাস শেষ করে দিব। ব্যাকলিংকের টাইপ কয়টি? মনে করেন ব্যাকলিংকের টাইপ হলো 3টি। যেটি দিয়ে আমরা সবসময় জানি সেটা হলো ইনবাউন্ড লিঙ্ক বা ব্যাকলিংক। তো ব্যাকলিংক বা ইনবাউন্ড লিঙ্ক যেটা হলো অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসা। তো আমাদের ওয়েবসাইট কোনটা? এটা হলো আমাদের ওয়েবসাইট। তো ফেসবুক থেকে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটা হলো আমাদের ইনবাউন্ড লিঙ্ক। ওকে, অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে আসাকে আমরা বলছি হলো ইনবাউন্ড লিঙ্ক, যেমন ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে আসা। ঠিক আছে, এবং এর পরেরটি হলো আপনার আউটবাউন্ড লিঙ্ক, মানে আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের লিংক। তো আমি এখানে লিখলাম যে আপনি ফেসবুকে যান আমার সোশ্যাল আমার গ্রুপের মধ্যে। তাহলে আমরা কোথায় যাব? এই যে আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে গিয়েছি, তাহলে এই যে আমি অন্য ফেসবুকে গেলাম, তাহলে এটাকে কি বলছি আমরা? আউটবাউন্ড লিঙ্ক। আমরা ক্লিয়ার হয়েছি? যেমন আমরা দেখি, যদি আমার উইকিপিডিয়াতে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে,
তো উইকিপিডিয়াকে যদি আমরা কেন্দ্র করে আমাদের ওয়েবসাইট ধরি, তাহলে ওইখান থেকে যদি আমাদের অন্য জায়গায় যাওয়ার থাকে, তাহলে এগুলো কি হচ্ছে, আমার আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে। ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। যদি তাও ক্লিয়ার না হই, তাহলে আমরা এভাবে চিন্তা করি। আমরা পেপার পড়ি না? অনেকে কিন্তু পেপার পড়ি, তাই না? তো ধরেন পেপারের মধ্যে আমরা লিখেছি যে আমার দোকানে আসো। ঠিক আছে, কি লিখেছি? আমার দোকানে আসো। তো এই যে আমি বললাম আমার দোকানে আসো, এটা কি? এটি হলো ব্যাকলিঙ্ক। ওকে, আমার দোকানে আসো বলে আমি একটি পোস্ট দিয়েছি বা একটি মার্কেটিং করেছি। পেপারে থাকে না? আমাকে কমেন্টে জানান। পেপারে অনেক আর্টিকেল থাকে না? তো এটি কি? এটি হলো ব্যাকলিঙ্ক। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এবং আপনি মনে করেন আপনার দোকানে কেউ আসলো, আসার পর আমি বললাম, মনে করেন আপনার দোকান হলো ইলেকট্রনিক্সের দোকান, ইলেকট্রনিক্সে গিয়ে বললো আমার 1 কাপ চিনি দেন। কি বললো? আপনার ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললো আপনার কাছে চিনি দেন আমাকে 1 কেজি। তো আপনি বললেন আমার কাছে চিনি নেই, পাশের দোকানে যান। কি বললেন? চিনি আসে পাশের দোকানে, চিনি আসে পাশের দোকানে। তো আপনি তাকে পাশের দোকানে পাঠিয়ে দিলেন। তাহলে এটাকে আমরা কি বলছি? আউটবাউন্ড লিঙ্ক। তো আমাকে বলেন ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে মেসেজে বলেন। তো আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এখন আরেকটি টাইপের লিঙ্ক আছে, সেটা হলো ইন লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। আপনার ওয়েবসাইটে তো অনেক ধরনের পেজ আছে, তাই না? যেমন মনে করেন হোম পেজ, তারপরে সেকেন্ড পেজ, থার্ড পেজ, এরকম অনেক পেজ আছে না? তো আপনার পেজের মধ্যে একটার সাথে আরেকটার মধ্যে যে যাবেন, এগুলো বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এটা ভুল আর কোনো ওয়ে নেই, এজন্য আর কিছু আর কি বলি নেই। ঠিক আছে? ইন্টারনাল লিঙ্ক কি? আপনার ওয়েবসাইটের মধ্যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যে লিঙ্ক, সেটা হলো ইন্টারনাল লিঙ্ক। তো আমরা কিন্তু তাহলে সব টাইপের লিঙ্ক সম্পর্কে আমরা জেনে গেলাম। ইন ইনবাউন্ড লিঙ্ক কাকে বলে, আউটবাউন্ড লিঙ্ক কাকে বলে, এবং ইন্টারনাল লিঙ্ক কাকে বলে। ওকে, তাহলে কিন্তু আমাদের এসইও সম্পর্কে মোটামুটি সম্পূর্ণ ধারণা শেষ, এবং আশা করি আমরা মোটামুটি সবাই সবকিছু জেনে গেছি। ঠিক আছে, মোটামুটি জেনে গেছি, একবারে প্রাইমারি। ঠিক আছে, এগুলো হলো সব প্রাইমারি জিনিস। প্রাইমারি জিনিস এসইও সম্পর্কে যতটুকু আমাদের একটা কন্টেন্ট লেখার জন্য দরকার। ঠিক আছে, তো নেক্সট ক্লাস থেকে আমাদের আগে পরীক্ষা দিয়ে নেই, তারপর আমাদের নেক্সট ক্লাস থেকে যেগুলো দরকার আমরা জানতে পারবো। ওকে, তো কারো কি কোনো কোশ্চেন আছে আমাকে বলতে পারেন? আমার ক্লাসে নর্মালি কোশ্চেন থাকে না, কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যান্ড রেজ করতে পারেন। তো আমরা আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমি এতদিন ধরে যে এইচটিএমএল বুঝিয়েছি, এটুকু যদি আমরা না করতাম আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারতাম না। ঠিক আছে, এসইওর ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস আমাদের না জানলে কিন্তু নেই, এবং ডিজিটাল মার্কেটার অনুযায়ী আমাদের কিন্তু এগুলো জিনিস দরকার আছে। ঠিক আছে, এটি আপনি এখন না জানলেও পরে আর কি সামনের দিকে জানতে পারবেন। ওকে, তো যতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোশ্চেন থাকে আমি বলতে পারেন। তো যদি কারো কোশ্চেনই না থাকে, তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ভালো মতো পরীক্ষাটা দিয়েন। ওকে, তাহলে ঠিক আপনার 9টার দিকে আপনার পোস্ট পেয়ে যাবেন। পোস্টে সুন্দর মতো আপনি কপি করে গুগল ক্রোমের মধ্যে পরীক্ষা দিয়ে। সবার জন্য, পরীক্ষার জন্য শুভকামনা এবং গুড নাইট।